Mother tongue based multilingualism advocates that মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা কি সমর্থন করে? মাতৃভাষাটা যে সেটা যখন বহুভাষিকতা হবে সেটা কি সমর্থন করে, এটা আজকের ফার্স্ট কোশ্চেন। তো আজকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো সিটের 2024 ইংলিশ পেডাগজির 15 নম্বরের কোশ্চেন থাকবে। প্রত্যেকটাতেই তোমরা 15 বা অ্যাটলিস্ট 10+ করে পেডাগজিতে অবশ্যই পাবে। পেডাগজিতে বাংলাতেও পাবে, ইংলিশেও পাবে, ম্যাথেও পাবে, ইভিএসেও পাবে। তাহলে বুঝতে পারছো পেডাগজি শিখলে পরে সিটেট বা টেট কোয়ালিফাই করা একদম ইজি হয়ে যাবে। তার জন্য আমরা পেডাগজিটাকে একটু বিশেষ গুরুত্ব দিচ্ছি, সাবজেক্টগুলো অবশ্য দেবো, ঠিক আছে? তো ফার্স্টের কোশ্চেনটা যেটা আছে সেটা এবার অ্যান্সারটা দেখে নিই। প্রথম কথা মাথায় ঢুকিয়ে নেবে, মাদার টাং বেসড বলেছে, তাহলে মাদার টাং বেসড মানে অবশ্যই মাদার টাংটা যেন আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে। তাহলে কী আসবে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে আমরা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ দেবো WB এর ক্ষেত্রে, আর সিটেটের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। তো আমরা যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা দেবো তার জন্য কিন্তু ইংলিশেই পুরো কোশ্চেনটা থাকবে, বাংলা কিন্তু থাকবে না। আমি শুধু বোঝার সুবিধার জন্য বাংলায় করে দিয়েছি। অল দ্য চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন ইংলিশ মিডিয়াম অ্যান্ড ইন হোম ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা বাচ্চা তার বিদ্যালয় শিক্ষাটা ইংলিশ মাধ্যম আর মাতৃভাষায় দুটোতে শুরু করবে। আচ্ছা, অল চিলড্রেন স্টাডি হিন্দি অ্যাজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অবশ্যই না, হিন্দি কিন্তু এখানে কোনো কথাই আসতে পারে না। ইংলিশ, দ্য চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন দেয়ার মাদার টাং অ্যান্ড হোম ল্যাঙ্গুয়েজ, যেটা তাদের মাদার টাং মাতৃভাষা বা গৃহভাষা যেটা রয়েছে সেটাতেই তাদের বিদ্যালয় শিক্ষাটা শুরু হবে। অবশ্যই এটা ঠিক, সি নাম্বারটা। পরেরটাও দেখে নিই, অল দ্য চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্টেট। স্টেটের ল্যাঙ্গুয়েজ অবশ্যই নয়, যদি আমাদের স্টেটের ল্যাঙ্গুয়েজ বাংলা, তবুও ধরে নাও আমাদের যে মাতৃভাষা শিশুর যেটাই রয়েছে না কেন সেই মাতৃভাষায় তাদের প্রথম স্কুলিংটা হবে। এটাই হলো মাল্টিলিঙ্গুয়ালিজম, যেটা মাদার টাং বেসড, তার বেসিক নলেজ। ওকে, পরের কোশ্চেনে আসছি। মার্ক দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট মানে ভুলটা খুঁজতে পেরেছে। হ্যাঁ, ইনকারেক্ট স্টেটমেন্ট এমন দ্য ফলোয়িং কী আছে? স্কিমিং ইজ মোর অ্যাডাপ্টেবল ফর রিভিউইং ওয়াইল স্ক্যানিং হেল্পস মোর আনসারিং পার্টিকুলার কোশ্চেন্স। এটার মানেটা কি? মানেটা হলো যে স্কিমিং পর্যালোচনার জন্য বেশি উপযোগী আর স্ক্যানিং নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। ওকে, আচ্ছা, এটার ভালো করে বুঝিয়ে দিই। এটা বলতে কি বলতে চেয়েছে যে স্কিমিংটা কি হেল্প করে? কুইকলি রিভিউ করতে হেল্প করে। হ্যাঁ, স্কিমিং মানে হলো চোখ ফটাফট তুমি বুলিয়ে নিলে, তারপরে তোমাকে একটা কুইক একটা রিভিউ দিয়ে দেয়। যেখানে স্ক্যানিং টার্গেটেড সার্চ কোশ্চেনকে হেল্প করে, টার্গেট করে যে আমি স্ক্যানিং করবো, তাহলে এখানটায় আচ্ছা আমার এই পয়েন্টটা এখানটায় রয়েছে, এটাকে আমি ভালো করে একটু করে নিই, দ্যাট ইজ স্ক্যানিং। তাহলে ফাইন্ডিং, বিশেষ করে কিওয়ার্ড, আমি কোন কোন কিওয়ার্ডগুলো খুঁজছি, যে আমি এখানটা স্কিমিং খুঁজছি, এখানে স্কিমিং আছে, আচ্ছা তারপরে আর কোথায় স্কিমিং আছে, দিস স্কিমিং, তো এইভাবে করে আমি স্কিমিং খুঁজছি, তো এগুলোকে বলা হয় স্ক্যানিং করা। ওকে, তো ঠিক বলেছে একদম। তারপরে টেস্ট, বোথ স্কিমিং অ্যান্ড স্ক্যানিং ইনভলভ র্যাপিড আই মুভমেন্ট থ্রু দ্য টেক্সট। স্কিমিং আর স্ক্যানিং দুটোই কিন্তু র্যাপিড আইয়ের মুভমেন্ট দরকার পড়ে, মানে চোখ বোলানো প্রচণ্ডভাবে, তাতে করে চোখ বোলাতে হচ্ছে, একদম ঠিক। দুটোতেই চোখ বোলানোর বেশি দরকার পড়ছে, চোখের ইনভলভমেন্টটা খুব বেশি। স্কিমিং ইনভলভস গোয়িং থ্রু দ্য টেক্সট র্যাপিডলি, ওয়াইল স্ক্যানিং ইনভলভস লুকিং স্পেসিফিক ফ্যাক্টস। স্কিমিংয়ে কী হচ্ছে, একদম ফটাফট করে আমরা দেখতে শুরু করি, আর যেখানে স্ক্যানিংয়ে কী হবে, স্ক্যানিংয়ে স্পেসিফিক ফ্যাক্টগুলো, যেমন বললাম না, স্কিমিং খুলে যাচ্ছে বা স্ক্যানিং খুঁজে যাচ্ছে, এখানটা স্ক্যানিং রয়েছে, আর কোথায় স্ক্যানিং রয়েছে, এখানে স্ক্যানিং রয়েছে, এরকম করে এটাকে বলা হয় স্ক্যানিং। তাহলে এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? অবভিয়াসলি 4 নম্বর হবে। তবু একবার পড়ে দেখি, স্কিমিং ইজ মোর অ্যাবাউট ইনডেপথ রিডিং। অবশ্যই না, স্কিমিং কখনোই ইনডেপথ রিডিং নয়, চোখ বোলানোকে স্কিমিং বলা হয়। স্ক্যানিং ইজ মোর কারসরি রিডিং। তাও নয়, স্ক্যানিংও কিন্তু কারসরি রিডিং নয়। স্ক্যানিং হলো একটা জাস্ট রিভিউ নেওয়া বা পার্টিকুলার কোনো কোশ্চেনে একটু ভালোভাবে করে দেখে নেওয়া, বা কোনো একটা জিনিস নিয়ে বা কোনো একটা টপিক নিয়ে একটু বেশি করে খোঁজা, ঠিক আছে? সেটা হলো স্ক্যানিং। তাহলে এটা ডি নম্বরটা ঠিক হলো। কোশ্চেনে আসছি, when children start using language to ask about things, events and phenomena around them, which of the following functions of language is used more than others? অন্যান্য জিনিসের থেকে কোন জিনিসটা বেশি ব্যবহার করা হয় যখন শিশুরা চারপাশের বস্তু, ঘটনা, বিষয় এগুলো সম্পর্কে জানতে চেষ্টা করে? তো জানার সময় কি আসবে? ইনফরমেটিভ বা তথ্যমূলক? নিশ্চয়ই নয়, তথ্য হওয়ার কথা নয়, কারণ সব কিছুই যে তারা তথ্যমূলকভাবে জিজ্ঞেস করছে তা কিন্তু নয়। ইমাজিনেটিভ বা কাল্পনিক এই জায়গায় আসছে না, কারণ তারা জিজ্ঞেস করতে চাইছে, বাইরের জগৎ সম্পর্কে তারা জানতে চাইছে। আর একটা হলো রেগুলেটরি বা নিয়ন্ত্রণমূলক। নিয়ন্ত্রণের এখানে কোনো ব্যাপার নেই। তাহলে এখানটা কি আসবে? এখানে আসবে হেউরিস্টিক বা অনুসন্ধানমূলক, তারা জানতে চেষ্টা করছে। বাচ্চাদের মধ্যে একটা জিনিস সবসময় দেখা যায়, টেল মি ওয়াই, এই কথাটা, মানে আমি জানতে চাইছি কেন, টেল মি ওয়াই, এই কথাটা একটা খুব বড় একজন মনোবিদ তিনিও বলেছিলেন বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় টেল মি ওয়াই। আমাকে বলো এটা কেন হয়েছে, আমাকে বলো এটা কেন হয়েছে, আমাকে বলো ওয়াই দিস। তাহলে এই কথাটা তাদের অনুসন্ধানমূলক যে প্রবৃত্তি সেটার থেকে আসে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। হ্যাঁ, which of the following features of human language enables humans to talk about things which are not present in immediate time and space?
মানব ভাষার কোন বৈশিষ্ট্যটি মানুষকে এমন ঘটনা সম্পর্কে বলতে সাহায্য করে যেটা তাৎক্ষণিক সময়ে যার কোনো উপস্থিতি এই মুহূর্তে নাই, মানে আমরা এমন কোনো ফিকশন সম্পর্কে কথা বলবো যেইটা এখন এই মুহূর্তে মানে নেই, আমাদের সামনে নেই, কাল্পনিক, সেগুলো নিয়ে কথা বলতে কোন বৈশিষ্ট্যটা আমাদেরকে হেল্প করে। তো এইটা সম্পর্কে জানার আগে একটা ভালো কথা বলে দিই, সেটা হলো একজন লিঙ্গুইস্ট আছে যার নাম চার্লস হকেটস। চার্লস হকেটস ইনি বলেছিলেন যে এমন একটা ফিচারকে তিনি বলেছিলেন যেটার মানে হলো যে অ্যানিম্যালের ল্যাঙ্গুয়েজ আর হিউম্যান ল্যাঙ্গুয়েজ দুটো যে আলাদা, সেই আলাদাটা বোঝানোর জন্য তিনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন, সেটার নাম ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট কথাটার মানেই হলো যে অ্যানিম্যালের ভাষা আর হিউম্যানের ভাষা দুজনের ভাষা সম্পূর্ণ আলাদা। তারা এমন যেমন হিউম্যানের ভাষায় আমরা এমন জিনিস নিয়েও কথা বলতে পারি যেটা আমাদের সামনে নেই, যেটা ফিউচারিস্টিক, যেটা পরবর্তীতে হবে, বা যেটা আগে হয়ে গেছে, যেটা পাস্টে হয়ে গেছে, এমনকি যেটা ফিউচারে হবে, সেগুলো নিয়েও হিউম্যান কিন্তু কথা বলে। বা এমন কিছু ফিকশনাল যেগুলো ভৌতিক ব্যাপার স্যাপার সেগুলো নিয়েও কথা বলে, সেগুলো নিয়ে জানার জন্য সেটাকে ডিসপ্লেসমেন্ট বা স্থানান্তর যোগ্যতা বা স্থানচ্যুতি এই কথাটা ব্যবহার করা হয়েছিল। এখানে এটাই বলা হচ্ছে, তো এটা একটু ভালো করে মনে রাখতে হবে। কোশ্চেনটা, which of the following skills is not considered as a mark of reading with comprehension? সবসময় মনে রাখবে আমাদের কিন্তু কনফিউজ করে দেওয়া হয় নট বলে, মানে মাইনাস বা নেগেটিভ সেন্টেন্স বলে বা পজিটিভ সেন্টেন্স বলে। আমাদের সবার প্রথমে দেখতে হবে সেন্টেন্সটা কী চেয়েছে, নেগেটিভ চেয়েছে না পজিটিভ চেয়েছে। তো কোশ্চেনটা এখানটা নেগেটিভ। তো কী বলেছে, রিডিং কম্প্রিহেনশন বোঝার জন্য বা নিচের কোন দক্ষতাটি উপলব্ধি সহকারে পাঠের লক্ষণ বলে গণ্য করা হয়, মানে আমি রিডিং তার সাথে কম্প্রিহেনশন করব, পড়বো তার সাথে পুরোপুরি বুঝবো, বোধগম্যতা যেন পুরোপুরি হয়, সেটার কোনটা এখানে লক্ষণ নয়, কোনটা করলে ঠিক হবে না। অর্গানাইজিং অ্যান্ড অ্যাসেসিং দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস অফ আইডিয়াস, ঘটনার ধারণা বা ক্রম সাজানো মূল্যায়ন করা। অবশ্যই ঠিক, একটা আমি প্যাসেজ পড়ছি, সেটার ঘটনার ধারণাটা বুঝবো, প্যাসেজটা ভালোভাবে ক্রম সাজাবো, একটার পর একটা করে ঘটনা কোথায় কীভাবে হয়েছে সেটা মূল্যায়ন করবো, অবশ্যই এটা ঠিক। তাহলে এটা হচ্ছে না, এটা পজিটিভ। আচ্ছা, আমাদের নেগেটিভ চেয়েছে। আচ্ছা, তারপরটা আছে যে মেন্টালি সামারাইজিং দ্য টেক্সট টিল নাও, যতক্ষণ আমি পড়েছি ততক্ষণ পর্যন্ত নিজের মনে মনে সারসংক্ষেপ তৈরি করা, এটাও একদম ঠিক, পজিটিভ। তারপর এটা ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল লেটার্স অ্যান্ড অ্যালফাবেট, প্রত্যেকটা অ্যালফাবেট আর লেটার উপরে আমাদেরকে মনোযোগ দেওয়া, অবশ্যই নয়, দিস ইজ নেগেটিভ। তারপর অ্যান্টিসিপেটিং দ্য কন্টেন্ট অ্যাহেড, সামনের যে বিষয়বস্তু আছে সেটা সম্পর্কে একটা অনুমান করা। তাহলে আমরা যেমন সেই কাকের গল্পটা পড়েছি, ওই কাকের গল্পটা থেকে আমরা কিন্তু বুঝেই যাই যে কিছুক্ষণ পরেও কী হবে, ও কিন্তু জলটা পেয়ে যাবে পিচের থেকে, তাই না? তো এগুলো আমরা যতক্ষণ অনুমান করে নিই তাহলে কিন্তু ঠিকঠাক বোঝা যায় কোনটা তাহলে ঠিক নয়। শুধু এইটা যে একক বর্ণ আর অক্ষরের উপর কিন্তু মনোযোগ দেওয়া সম্ভব নয়। কোনো প্যাসেজ পড়ার সময় আমি এক একটা অক্ষর, যে CONTENT, এখানে কন্টেন্ট লেখা আছে, কেন লেখা আছে, এটার কিন্তু দরকার পড়ে না। আমি ভালোভাবে পড়বো, আর এই তিনটে হলে পরেই, এই তিনটে পজিটিভ সাইন হলে পরেই কম্প্রিহেনশনটা ঠিকঠাকভাবে অ্যাটলিস্ট পড়া যাবে। তাহলে কোনটা আমাদের চেয়েছে, সি নাম্বারটা কারেক্ট আনসার। পরের কোশ্চেনে আসি, which of the following is not a feature of the grammar translation method of second language teaching? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ টিচিং এর ক্ষেত্রে কোন মেথডটা ঠিক নয় গ্রামার শেখার ক্ষেত্রে? তাহলে আমাদের কি চেয়েছে, নেগেটিভ আনসার চেয়েছে। ওকে, নট আছে, নেগেটিভ আনসার চেয়েছে। তো ফার্স্ট এটা আছে কমিউনিকেটিং ডিরেক্টলি ইন second language and then comparing the rules of grammar of two languages, ভাষার যোগাযোগ করলাম, সরাসরি দ্বিতীয় ভাষায় যোগাযোগ করা এবং দুটি ভাষার ব্যাকরণের তুলনা করা। আমি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমি শিখছি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা শিখছি সেটার মধ্যে তুলনা করা। আচ্ছা, এটা ঠিক হতে পারে, অবশ্যই হতে পারে। তারপরে ফোকাসিং মোর অন দ্য ফর্ম দ্যান দ্য ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, কি করা, যে ফাংশনটা ভাষার কার্যকারিতার চেয়ে গঠনের উপর বেশি জোর দেওয়া, ভাষার কার্যকারিতার চেয়ে গঠনের উপরে। তো গঠনটা কিভাবে হয়েছে, কিভাবে কাজ করছে সেটা না দিয়ে গঠনটা কিভাবে হয়েছে সেটার উপর বেশি জোর দিলে গ্রামারটা ভালো করে শেখা যাবে। কম্পেয়ারিং দ্য গ্রামাটিক্যাল রুলস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, প্রথম আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে গ্রামাটিক্যালের যে নিয়মগুলো সেটাকে কি করা, ব্যাকরণগতভাবে তুলনা করা। আর একটা হলো লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং দ্য রুলস অফ গ্রামার অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, প্র্যাকটিস করা গ্রামারটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ভাষার যে গ্রামারটা সেটা লেখা ও অনুশীলন করা। এর মধ্যে কোন আনসারটা কারেক্ট হলো আমাদের এখানটায় সি নাম্বার আনসারটা। কেন কারেক্ট, যে কম্পেয়ার করতে বলেছে দুটো রুলস এর সাথে। তো দুটো রুলসকে তো আমার কম্পেয়ার করার দরকার নেই, কম্পেয়ার করলে পরে আরো বেশি কি হয়ে যাবে, কনফিউশন বেড়ে যাবে। আমি যদি বাংলা আর ইংলিশের মধ্যে কম্পেয়ার করি যে এটা বিশেষণ কেন, এটা বিশেষ্য কেন, বা এটা নাউন কেন, এটা প্রোনাউন কেন, তাহলে ওরা কনফিউজড বেশি হয়ে যাবে। তো এটা করা একদম উচিত নয়, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, পরের কোশ্চেনটা আসি, a teacher asks her students to reflect on how they have answered an experience based question she gave them and what and how they were thinking when they wrote the answer. This is an example of, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভাবতে বললেন। অভিজ্ঞতা ভিত্তিক একটা কিছু লিখতে বলেছিলেন, সেটা নিয়ে ভাবতে বললেন। তারা উত্তর লেখার সময় কি এবং কিভাবে চিন্তা করেছিল, এটা কিসের উদাহরণ? প্রথমে তো লিখতে বললেন, এবার সেটা কি ধরনের লেখা হলো এটা
নিয়ে এখন জিজ্ঞেস করা হয়েছে। তো ফার্স্টেরটা রয়েছে মেটালিঙ্গুয়ালিজম। লিঙ্গুয়া কথাটার অর্থই হলো ভাষা, ঠিক আছে, তাহলে এটার সাথে ভাষা যুক্ত আছে। তো এখানে কিন্তু ভাষার ব্যাপার নেই, আমাকে বলা হয়েছে যে এমন একটা কিছু জিজ্ঞেস করা হয়েছে যেটা নিয়ে ওর এক্সপিরিয়েন্স, ওকে নিয়ে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা নিয়ে ওকে লিখতে বলা হয়েছে। তো এখানে ভাষার তত্ত্ব, ভাষার ব্যাকরণ, ভাষার যে রুলস গুলো সেগুলো নিয়ে ও পড়ছে। মেটা সেমিওটিক্স, যেটা সেমিওটিক্স কথাটা হলো সিম্বল নিয়ে পড়া, বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে যখন কোনো একটা স্টাডি হয় তখন তাকে বলা হয় মেটা সেমিওটিক্স, ঠিক আছে, সিম্বল নিয়ে। আচ্ছা, পরেরটা আছে মেটা কগনিশন। কগনিশন কথাটা অর্থই হলো যে ভেতর থেকে উপলব্ধি করা। তো এটা হলো আমাদের ঠিক অ্যান্সার, যে মেটা কগনিশন বা অধিসংজ্ঞান। আমাদের সংজ্ঞা যখনই হয় তার মানে কি আমরা ভেতর থেকে তখন বুঝতে চেষ্টা করি যে আমাদের অ্যাওয়ারনেস কি আছে ওই জিনিসটা নিয়ে, আমি কি কি দেখেছি, অ্যানালাইজ করতে চেষ্টা করে কোনো একটা শিশু, ঠিক আছে, প্রসেসটা নিয়ে বা প্যাটার্নস নিয়ে। তাহলে ওই রিফ্লেকশনটা যে আসলো সেটাকে বলে মেটা কগনিশন। আর মেটাফর কাকে বলে? মেটাফর হলো দুটো একদম বিপরীতধর্মী জিনিস নিয়ে যখন পড়াশোনা হয় বা যখন কম্পেয়ার করা হয় তখন সেটাকে মেটাফর বলে। যেমন কিনা যে টাইম ইজ মানি, এইটাতে বাচ্চা কি বুঝতে চেষ্টা করে যে টাইম হলো মানির সমান, কিন্তু এটাকে সেই যে রূপক বা রূপক ধর্মিতা, রূপক কথাটা মানে কি টাইমকে তুলনা করা হলো মানির সাথে, তাই না, রূপক কথাটা, এটা হলো মেটাফর। তাহলে আমাদের ঠিক আনসার হলো মেটা কগনিশন। ওকে। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং অ্যামং ক্রেশনস হাইপোথেসিস ইজ সিমিলার টু ভাইগটস্কিস জেডপিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট? ভাইগটস্কির যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আছে সেটা ক্র্যাশনের কোন তত্ত্বগুলির সাথে মিল খায়, এখানকার মধ্যে কোন তত্ত্বটার সাথে মিল খায়? তো প্রথমে তো ভাইগটস্কির জেডপিডিটা কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে একটা বাচ্চা যখন কিনা এমন একটা লক্ষ্যে পৌঁছাতে পারছে না যে তার পৌঁছানো উচিত, কিন্তু সেই সময় যদি কোনো একটা বড় একটা হেল্প করে, তার থেকে জানা, তার থেকে একটু বেশি জানা কোনো একটা অ্যাডাল্ট বা তার থেকে বেশি জানা কোনো একটা বড় মানুষ যদি একটু হেল্প করে সেই লক্ষ্যটাতে পৌঁছতে, সেই যে প্রসেসটা সেটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর এখানটায় স্টেফেন ক্রেসনের যে এই বক্তব্যটা সেটার মধ্যে যে বলা আছে, এখানে আছে যেটা সেটা এখানে বলছি যে ইনপুট হাইপোথেসিস মাইনাস আই প্লাস ওয়ান, এই মাইনাস আই প্লাস ওয়ান এটা কি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। ইনপুট হাইপোথেসিস এই যে কথাটা ইনি বলেছে, কে বলেছিলেন? ক্রেসন বলেছিলেন। ক্রেসনের মতে ইনপুট হাইপোথেসিস হলো সেই লেভেলটা যখন একটা লার্নার, তার অবস্থাটাকে বলা হচ্ছে সে এখন রয়েছে মাইনাস আই পজিশনে, ঠিক আছে, এইবার তার দরকার প্লাস ওয়ান যোগ্যতা সম্পন্ন আরেকটা কোনো একটা লেভেল, বা সেই সেই প্লাস ওয়ান রিপ্রেজেন্ট করছে এমন একটা ইনপুটকে যেটা তার এর থেকে বিয়ন্ড, মানে এর থেকে ভালো। এটা একটা বাচ্চা যে নাকি এবিসিডি শিখেছে, এবার তার থেকে আরেকটুখানি দক্ষতা অর্জন করেছে এই বাচ্চাটা, যে নাকি এ দিয়ে এ ফর অ্যাপল বা বি ফর বল, বি এর সাউন্ড কি, এর সাউন্ড কি, এই যোগ্যতাটা পেয়েছে। এবার এ যখন একে হেল্প করলো তখন এ কিন্তু শিখে গেল যে আচ্ছা আচ্ছা এ দিয়ে তাহলে এর সাউন্ড আ হয়, এর সাউন্ড এ হয়, বি এর সাউন্ড ব হয়, ব বললে আমরা বি বুঝবো। তাহলে এই যে সাপোর্টটা, দিস সাপোর্ট ইজ কল্ড ইনপুট হাইপোথেসিস, যেটা কিনা ক্রেসনের বক্তব্য। এটা একদম ভাইগটস্কির সেই জেডপিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টকে একদম কপি করে, তার জন্য এই দুটো সিমিলার। ওকে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বোঝাতে বোঝাতে, তো বোঝালে পরে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, তার জন্য আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসকে। এইভাবে করে থরলি আমি বুঝিয়ে যাবো যাতে তোমাদের পরবর্তী এই ধরনের, কারণ কোশ্চেন প্যাটার্ন সবসময় চেঞ্জ হতে থাকবে, কোশ্চেন চেঞ্জ হতে থাকবে, বিভিন্ন ধরনের তোমাদেরকে এক্সাম্পল দিয়ে কোশ্চেন সেট করা হবে, বাট থিওরিটা সেমই থেকে যাবে, সেই জায়গাটা থেকেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। জাস্ট শুধুমাত্র ওপর থেকে শিখে কিন্তু টেট পাস করাটা খুব কঠিন হয়ে যাবে, সেটা সম্ভব হবে না। কাজেই আমাদের বোঝাটা বেশি দরকার। এই বোঝানোর জন্যই আমি তোমাদের কোশ্চেনগুলোকে এত থরলি ভাবে করাচ্ছি। তো থরলি ভাবে করানোর জন্য টাইমটাও বেশি লাগছে, তার জন্য এইটার আমি সেকেন্ড হাফটা, এখন 113টা কোশ্চেন হয়ে গেল, আমি পরবর্তী ধাপটার মধ্যে আর যেই 6টা বাকি থাকছে সেই 6টাকে কমপ্লিট করে দেবো। ওকে।